পরের প্রশ্ন, কোনটি মূল সবজি অর্থাৎ রুট, মূল মানে হচ্ছে কাণ্ড নয় কিন্তু সেটা সবজি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, গাজর। বাকিগুলো দেখো, বাকি আছে লাউ, শসা, ফুলকপি, এরা তো ফুল, এরা তো ফল, মানে সবজি প্লাস ফল। আর গ্রন্থি কাণ্ড অর্থাৎ কাণ্ড যেটা পরবর্তীতে মূল হিসাবে কাজ করে, মূলের মতো কাজ করে, অর্থাৎ আমরা মূল বলে ভুল করি, সেগুলো হচ্ছে আদা, ওল, মান, হলুদ, কচু, এগুলি হচ্ছে গ্রন্থি কাণ্ড। অরিজিনালি এরা হচ্ছে মডিফাইড স্টেম, যারা মাটির নিচে থাকে, তাই আমরা ভুল করে থাকি, তাই এদেরকে বলা হয় গ্রন্থি কাণ্ড। পরের প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। তো 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটি হচ্ছে একটি রাসায়নিক দুর্ঘটনা, অর্থাৎ এই ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম হচ্ছে মিক্স, MIC, মিক অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। 2nd and 3rd ডিসেম্বর 1984 খ্রিস্টাব্দে 2nd and 3rd ডিসেম্বর এই দুর্ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের ভোপালে। আচ্ছা, অপশন বিতে রয়েছে 2004 সুনামি। তো 2004-এ সুনামি হয়। 2009-এ আয়লা নামক ঘূর্ণিঝড় দেখা দেয় বঙ্গোপসাগরে। এবং 2020-তে যে কোভিড বা করোনা এসেছিল, সেই বিপর্যয়টা হচ্ছে আমাদের জৈব বিপর্যয়, অর্থাৎ এখানে জীব সংক্রান্ত ব্যাপার সম্পর্কিত। অর্থাৎ আমরা জানি কি যে ভাইরাস জড় জীবের মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করে এবং প্রাণীদেহে এরা জীবের মতো এবং প্রাণীদেহের বাইরে এরা জড়ের মতো আচরণ করে। তো এটিই হচ্ছে একটি মাত্র অপশন যেটা জৈব বিপর্যয়ের উদাহরণ। দেখা যাক পরের প্রশ্ন, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ভি গর্ডন চাইল্ড। অন্য অপশনগুলি দেখো, এল ব্যাসাম, রমিলা থাপার এবং ডিডি কোসাম্বি, এই তিনজনই বিখ্যাত ঐতিহাসিক এবং তেনারা ইতিহাস রচনায় নিয়োজিত। এল ব্যাসাম ভারতবর্ষের প্রজাতান্ত্রিকতা সম্পর্কে একটি বিখ্যাত উক্তি করেছিলেন, সেটি হচ্ছে ভারতবর্ষে কোনো পর্বেই প্রজাতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। আই রিপিট, ভারতবর্ষে কোনো পর্বেই প্রজাতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। পরের প্রশ্ন, মনসবদারি প্রথার প্রবর্তন কে করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, আকবর। আকবরের প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। অপশন এতে রয়েছে শেরশাহ। তো শেরশাহ তিনি হচ্ছেন সুরি বংশের শাসক। তিনি 1939 খ্রিস্টাব্দে চৌসা ও বিলগ্রামের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন এবং দিল্লির সিংহাসনে বসেন। তিনি বেশ কিছু জনকল্যাণমূলক কাজ করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা এখন বর্তমানে কলকাতা দিল্লি হাইওয়ে নামে পরিচিত। তাছাড়া তিনি ঘোড়ার পিঠে চড়ে ডাক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এছাড়াও তিনি আলাউদ্দিন খলজির অনুকরণে দাগ ও হুলিয়া সিস্টেম চালু করেছিলেন। অপশন সি, মুর্শিদ কুলি খান। তো মুর্শিদ কুলি খান হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন শাসক, অর্থাৎ তিনি মুঘলদের দেওয়ান ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাকে
স্বাধীনতা এনে দেন এবং তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন 1717 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি মুঘলদের জায়গির থাকলেও পরবর্তীতে তিনি বাংলাকে স্বাধীন করে গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নের সকলেই সঠিক উত্তর দিতে পারবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হর্ষবর্ধন। অপশন এতে রয়েছে শশাঙ্ক। তো শশাঙ্ক ছিলেন শৈব ধর্মের অনুসারী, অর্থাৎ শিবের উপাসক। তার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং হর্ষাব্দ চালু করেন। তিনি প্রিয়নন্দ, নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নামক 3টি সংস্কৃত ভাষায় নাটক রচনা করেছিলেন। তার সভাকবি ছিল বাণভট্ট, যিনি রচনা করেন হর্ষচরিত। অপশন সিতে রয়েছে লক্ষণ সেন। তো লক্ষণ সেন ছিলেন শেষ সেন শাসক, সেন বংশের শেষ শাসক। 1904 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে তিনি নদিয়া ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেন। ধর্মপাল পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি বিক্রমশিলা ও সোমপুরী মহাবিহার নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সুচেতা কৃপালনী। সুচেতা কৃপালনী ইউনাইটেড প্রভিন্স, অর্থাৎ বর্তমান যেটাকে আমরা উত্তরপ্রদেশ বলছি, সেই ইউনাইটেড প্রভিন্সের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। অপশন এতে রয়েছে প্রতিভা পাটিল, যিনি ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পদ্মজা নাইডু, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর। আর অপশন ডিতে রয়েছে অমৃতা কাউর, তিনি ছিলেন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী, প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী। পরের প্রশ্ন, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। পরের প্রশ্ন, দ্য ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, টিপু সুলতান। অপশন সি, টিপু সুলতান। তিনি ফরাসি জ্যাকোবিন দলের সদস্য ছিলেন। 1799 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির সঙ্গে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন। মহীশূরে সর্বপ্রথম স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন টিপু সুলতানের পিতা হায়দার আলী। তিনি কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার রোগে তিনি মারা যান। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরমবীর চক্র, পিভিসি, পরমবীর চক্র, পলিভিনাইল ক্লোরাইড নয় কিন্তু, পরমবীর চক্র। এই পদক দেওয়া হয় 26শে জানুয়ারি 1950 সাল থেকে। পরমবীর চক্র দেওয়া হয় যুদ্ধ পরিস্থিতিতে, অর্থাৎ
স্যাক্রিফাইস যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জনের জন্য, এবং অশোক চক্র দেওয়া হয় শান্তিপূর্ণ অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য। পরমবীর চক্র এবং অশোক চক্র দুটোই সমতুল্য মর্যাদার। পরের প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1942 সালের 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট। 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনকে নেতৃত্ববিহীন আন্দোলন বলা হয়, কারণ 1942 সালের 8ই আগস্ট যখন কংগ্রেসের বড় বড় নেতা গান্ধীজি, জওহরলাল নেহেরু এনারা আন্দোলনের জন্য পরামর্শ করছিলেন, সেই সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলন পিছন থেকে নেতৃত্ব দিয়েছিলেন অরুণা আসফ আলী। অপশন বিতে রয়েছে 1920 সাল, তো 1920 সাল হচ্ছে অসহযোগ আন্দোলনের শুরু। গান্ধীজি ভারতবর্ষে প্রথম যে বড় আন্দোলন শুরু করেছিলেন সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন। 1922 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হলে সেখানে প্রায় 20 জন পুলিশকে তারা পুড়িয়ে মেরে ফেলে। থানায় অগ্নিসংযোগ করার ফলে এই দুর্ঘটনাটি ঘটে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। সালটা 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি, আর গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছিলেন 22শে ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি। পরের অপশন সিতে রয়েছে 1930 সাল, তো 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গান্ধীজি তার সবরমতী আশ্রম থেকে পদযাত্রা শুরু করেন, এবং গুজরাটের ধর্ষণা জেলায় লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। সেখানে তাকে গ্রেপ্তার করা হলে দায়িত্ব নেন আব্বাস তৈয়াবজি। তাকেও গ্রেপ্তার করা হলে দায়িত্ব নিয়েছিলেন সরোজিনী নাইডু। অপশন ডিতে রয়েছে 1946 সাল, তো 1946 সালের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1946 সালের 18ই ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ হয়। মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। নৌ বিদ্রোহের নেতা MS খানকে ব্রিটিশরা আরব সাগরের জলে ডুবিয়ে মারেন। তোমরা আমাকে কমেন্টে জানাও কোন বিপ্লবীকে বঙ্গোপসাগরের জলে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ ফাঁসি দেওয়ার পর বঙ্গোপসাগরের জলে ফেলে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, টাইফয়েড। টাইফয়েড খাবার এবং জলের মাধ্যমে সংক্রামিত হয়ে থাকে। টাইফয়েডের ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেলা টাইফোসা। অপশন এতে রয়েছে টিউবারকুলোসিস অর্থাৎ টিবি বা যক্ষা, যার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ডটসের চিকিৎসা নেওয়ার মাধ্যমে
টিউবারক্লোসিস সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। অপশন সিতে রয়েছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া জন্য দায়ী হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরম, অর্থাৎ ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। একটা ম্যালেরিয়া চারটি ভাগ আছে, টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। তো এদের মধ্যে যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরম নামক প্রোটোজোয়া থাকে, সেই প্রোটোজোয়াটি সবচেয়ে বেশি ক্ষতিকারক, এবং ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। ডিপথেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। পরের প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, গৌরবের সঙ্গে আকাশী স্পর্শ। গৌরবের সঙ্গে আকাশী স্পর্শ হচ্ছে ভারতীয় বায়ুসেনার আদর্শ। পরের প্রশ্ন, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রত্যেক দিন বিকালবেলায় বৃষ্টি হয়, পরিচলন বৃষ্টিপাত। তো ব্রাজিলের আমাজনও সেই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত, এবং এই কারণেই এখানে বিখ্যাত ঘন জঙ্গল গড়ে উঠেছে, যাকে হার্ট অফ দ্য লাংস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। আমাজন অববাহিকাকে লাংস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। উষ্ণ মরু জলবায়ু অপশন এতে রয়েছে। তো আমরা সকলেই জানি যে সমস্ত উষ্ণ মরুভূমি আছে সেখানে উষ্ণ মরু জলবায়ু দেখা যায়, যেমন ভারতের এবং পাকিস্তানের থর মরুভূমি, আফ্রিকার সাহারা মরুভূমি। মৌসুমী জলবায়ু অঞ্চল, তো দক্ষিণ পশ্চিম এশিয়া হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত অঞ্চল। একটা গুরুত্বপূর্ণ হাইলাইট এখানে করা আছে দেখো তোমাদের জন্য, সেটা হচ্ছে যে উষ্ণ মরুভূমিগুলি সাধারণত মহাদেশের পশ্চিম ভাগে দেখা যায়। উষ্ণ মরুভূমিগুলি সাধারণত মহাদেশের পশ্চিম ভাগে দেখা যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অর্থাৎ অন্যগুলির থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করুন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোমুখ। বাকি অপশন এতে রয়েছে খাইবার, অর্থাৎ খাইবার হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের অন্যতম প্রাচীন গিরিপথ। অপশন বি রয়েছে বোলান, সেটাও পাকিস্তানে অবস্থিত একটি অন্যতম গিরিপথ। গোমাল রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান ডুরান্ড লাইন সীমান্তে অবস্থিত গিরিপথ। গিরিপথ সম্পর্কে আরো দুটো তথ্য আমি তোমাদের জন্য নিচে দিয়ে রেখেছি, সেটি হচ্ছে যে জজিলা গিরিপথ শ্রীনগর থেকে লেহকে যুক্ত করে, এটি লাদাখে রয়েছে। পীরপাঞ্জাল, বানিহাল বা জহর টানেল এবং বুর্জিল, এটি রয়েছে পীরপাঞ্জাল এবং বানিহাল রয়েছে জম্মু কাশ্মীরে এবং বুর্জিল রয়েছে পাকিস্তানে। তো জওহর বা বানিহাল টানেল হচ্ছে এশিয়ার মধ্যে দীর্ঘতম টানেল। বুর্জিল কানেক্ট করছে শ্রীনগর টু গিলগিট, অর্থাৎ পাকিস্তানের গিলগিট এবং ভারতবর্ষের শ্রীনগরকে কানেক্ট করছে বুর্জিল গিরিপথ। গোমুখ হচ্ছে গঙ্গা নদীর উৎসস্থল, গঙ্গোত্রী গোমুখ হিমবাহ, যেখান থেকে ভারতবর্ষের দীর্ঘতম নদী গঙ্গা উৎপত্তি লাভ করেছে, যার দৈর্ঘ্য 3636 অর্থাৎ 3636 কিলোমিটার। দেখা যাক পরের প্রশ্ন।
রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ। তো ইনি হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, দাবা খেলোয়াড়। তো দাবা খেলতে একজন প্লেয়ারের প্রয়োজন হয়, তো পাশে সেই কারণে এক লেখা রয়েছে। তো রমেশবাবু প্রজ্ঞানন্দের বোন বৈশালী রমেশবাবু, তিনি হচ্ছেন ভারতবর্ষের 84তম গ্র্যান্ড মাস্টার, দাবার গ্র্যান্ড মাস্টার। নাম কি? বৈশালী রমেশবাবু। বৈশালী রমেশবাবু। বৈশালী রমেশবাবু। ভারত প্রথম সোনার পদক পেয়েছিলেন অলিম্পিকে 1928 সালে। সেটি ছিল পরাধীন ভারতবর্ষে এবং এই অলিম্পিকটি খেলা হয়েছিল নেদারল্যান্ডের আমস্টারডামে। পরবর্তীতে স্বাধীন ভারতে প্রথম সোনা লাভ করে 1948 খ্রিস্টাব্দের লন্ডন অলিম্পিকে। ভারত শেষবারের মতো স্বর্ণপদক পায় 1980 সালে, অর্থাৎ হকিতে শেষবারের মতো স্বর্ণপদক পেয়েছে 1980 সালে। এবছর 2024 প্যারিস অলিম্পিকে ভারত ব্রোঞ্জ পদক পেয়েছে। হকি খেলায় খেলোয়াড় সংখ্যা হচ্ছে 11 জন, অর্থাৎ প্রত্যেক পক্ষের 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। টেবিল টেনিস খেলোয়াড় অর্থাৎ টেবিল টেনিস চীনের জাতীয় খেলা, তাই ব্র্যাকেটে চীন লেখা রয়েছে এবং এই খেলায় 1 থেকে 2 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। দাবা খেলার জন্ম ভারতবর্ষে, তাই ব্র্যাকেটে ভারত লেখা রয়েছে। ভলিবলে খেলোয়াড় সংখ্যার প্রয়োজন হচ্ছে 6 জন। পরের প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা। বাকি অপশনগুলি দেখো। অপশন এতে রয়েছে নন্দলাল বোস, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি অঙ্কন করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত চিত্র ভারত মাতার অঙ্কনকারী। সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন। পরের প্রশ্ন, মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অ্যারিডি সল। অর্থাৎ অ্যারিড মানেই হচ্ছে, অ্যারিড জোন মানে হচ্ছে মরুভূমি, অ্যারিড শুষ্ক মরুভূমি অঞ্চল, তো সেখানকার মাটিকে বলা হচ্ছে অ্যারিডি জল। মলিসল, দেখো মলিসল একটি অত্যন্ত উর্বর মাটি, এখানে খুবই ফসল ভালো হয়ে থাকে। তো এটা দেখা যায় প্রেইরি অঞ্চলে। কোথায় দেখা যায়? না, প্রেইরি অঞ্চলে মলিসল মৃত্তিকা দেখা যায়। পরের প্রশ্ন, সব মনীষে প্রজা মম কার উক্তি? তো এই বিখ্যাত উক্তিটি হচ্ছে অপশন বি, সম্রাট অশোকের, যিনি দেবনাং প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন এবং এই দেবনাং প্রিয় প্রিয়দর্শী নামটি আমরা পেয়ে থাকি মাস্কি লেক থেকে। মাস্কি লেক থেকে। অপশন এতে রয়েছে লর্ড ঋষভ, তিনি হচ্ছেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। ঋগ্বেদে 2 জন তীর্থঙ্করের নাম উল্লেখ রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছেন ঋষভনাথ বা ঋষভদেব এবং আর একজন হচ্ছেন অরিষ্ট নেমি। অপশন সিতে রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণী, তিনি হচ্ছেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক এবং তার সম্পর্কে আমরা জানতে পারি নাসিক প্রশস্তি। এই নাসিক প্রশস্তি রচনা করেছিলেন গৌতমী পুত্র সাতকর্ণীর মা গৌতমী বলষ্টি। পার্শ্বনাথ আছে, নাম শুনেছি। পার্শ্বনাথ হচ্ছেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর।
জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, তার অন্য নাম পরেশনাথ। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সকলেই জানি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং। হ্যারি পটার। অগাথা ক্রিস্টি সম্পর্কে আমরা যে তথ্য জানি সেটি হচ্ছে যে শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মিস্টেরি রাইটার। চার্লস ডিকেন্স অপশন ডিতে। তো চার্লস ডিকেন্স বিখ্যাত নোভেলিস্ট। তার বিখ্যাত নোভেলগুলি হচ্ছে এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট। পরের প্রশ্ন, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের পুরো কথাটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটি এস্টাবলিশড হয়েছিল 1991 সালে, 1991। 1999 সালে এটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছিল। এইচডিএফসির ফুল ফর্ম হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, যেটা 1987 সালে এস্টাবলিশড হয়েছিল। অপশন এতে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের বৃহত্তম ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1921 সালে তিনটি প্রেসিডেন্সি ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ মাদ্রাজ এবং ব্যাংক অফ বোম্বে মিলিত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক গঠন করে 1921 সালে। পরবর্তীতে 1955 সালে সংস্কার করে এর নাম রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। বাকি অপশনগুলি দেখো, 7 মে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। 7টি আপেল স্বাস্থ্যকর, অর্থাৎ 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 5 জুন বিশ্ব সমুদ্র দিবস, তারিখটি ভুল রয়েছে, সঠিক তারিখটি হবে 8 জুন বিশ্ব সমুদ্র দিবস। 11 জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস, সঠিক তারিখ হবে 12 জুন। তো প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক। তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, গান সমস্ত কিছু রচনা করেছেন। কেবলমাত্র মহাকাব্য ছাড়া বাঙালি সাহিত্যিকদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি মহাকাব্য রচনা করেছেন, মেঘনাদ বধ মহাকাব্য। রবীন্দ্রনাথের বিখ্যাত কিছু উপন্যাস, সেগুলো হচ্ছে বউ ঠাকুরানীর হাট, ঘরে বাইরে, গোরা, চতুরঙ্গ প্রভৃতি। অপশন এতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তার পাশে লেখাই দেখতে পাচ্ছ যে তার বিখ্যাত উপন্যাসগুলি
রাজমোহনস ওয়াইফ এটা হচ্ছে প্রথম ভারতীয় ইংরেজি উপন্যাস, রাজমোহনস ওয়াইফ, যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম বাংলা উপন্যাস, দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা, আনন্দমঠ, রাজসিংহ, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণকান্তের উইল বিখ্যাত উপন্যাসগুলির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। কমলাকান্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ এবং আন্নাকালী পাকড়াশি। ভানুসিংহ এবং আন্নাকালী পাকড়াশি। ভানুসিংহ এবং আন্নাকালী পাকড়াশি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি এবং ধূমকেতু। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, সঞ্চিতা প্রভৃতি। কামাল পাশা। মোহাম্মদ ইকবাল, তিনি হচ্ছেন বিখ্যাত উর্দু কবি, যিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটির রচয়িতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তো বলেই দিলাম, কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, জামশেদপুর। তো ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। অপশন এতে রয়েছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে, অর্থাৎ স্টোর হাউস অফ মিনারেল বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি এবং এই মালভূমির কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য খুবই উর্বর। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, তো প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং শেষ গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তিনি দত্তক নিতে পারবেন না। লর্ড ডালহৌসির আমলে 1853 সালে ভারতে প্রথম রেলপথ প্রবর্তিত হয়, তাই লর্ড ডালহৌসিকে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয়। তাছাড়া তার আমলে টেলিগ্রাফ লাইন এবং পূর্ত ব্যবস্থা পিডাব্লিউডি প্রভৃতি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যাবলীর সূচনা হয়েছিল। লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ঠিক, অপশন ডিতে রয়েছে মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন 1947 খ্রিস্টাব্দের 23 জুন 1947 খ্রিস্টাব্দের 23 জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা বলকান পরিকল্পনা ঘোষণা করেন। মাউন্ট ব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্কন্দগুপ্ত। অপশন বি, স্কন্দগুপ্ত।
অপশন রেতে রয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন। তারপর এলাহাবাদ প্রশস্তি হরিসেন, তার সভাকবি এলাহাবাদ হরিসেন এলাহাবাদ প্রশস্তি থেকে রচনা করেন। তিনি কবিরাজ নামেও পরিচিত ছিলেন, আর তিনি গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ আনুগত্য শিকারের মধ্য দিয়ে তিনি যে সমস্ত দেশীয় রাজ্য জয় করেছিলেন তাদেরকে, সেই সমস্ত রাজাদেরকে রাজ্য ফিরিয়ে দিতেন এবং তার পরিবর্তে কিছু রাজস্ব আদায় করতেন। অপশন সিতে রয়েছে অশোক। অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। 1969 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়। 279 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়েছিল। 261 খ্রিস্টাব্দে 261 কলিঙ্গ যুদ্ধে 61 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে প্রচুর লোক হতাহত এবং প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনাতে তিনি চণ্ডাশক থেকে ধর্মাশকে পরিণত হন। অপশন ডিতে রয়েছে কনিষ্ক। তো কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, সেকেন্ড অশোক অফ ইন্ডিয়া। 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ প্রবর্তন করেন। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, এবং এই কনিষ্ক অর্থাৎ কুষাণ যুগেই আমাদের যে গান্ধার শিল্পের বিকাশ সেটি ঘটে থাকবে। পরের প্রশ্ন, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, এসি। 240 ভোল্ট এসি 220 ভোল্ট এসি 220 ভোল্ট ডিসি থেকে বেশি খতরনাক, কারণ ডিসি ভোল্ট 220 আছে, তো 220 ভোল্টই ক্ষমতায় কাউকে আঘাত করবে, কিন্তু এসি ভোল্ট 220 সমান 220 ইন্টু রুট 2, 220 ইন্টু রুট 2 এই ক্ষমতায় কি করবে? শক মারবে। তাই এসি 220 ভোল্ট ডিসি থেকে বেশি খতরনাক। ডিসি আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন আর একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? ফাদার অফ ইন্ডিয়ান স্পেস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই হচ্ছেন ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক। অপশন এ তে রয়েছে এস সোমনাথ। তিনি বর্তমান ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, যেটি 1969 সালে 15 আগস্ট এস্টাবলিশড হয়েছিল। তো সেই ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ইসরোর চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ। আর যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতেই রয়েছে। বিক্রম সারাভাই হচ্ছেন ভারতীয় মহাকাশ কর্মসূচির গণক। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 1958 সালে প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড হয়েছিল। পরের প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হচ্ছেন অপশন ডি, রাহুল সংকৃত্যায়ন। তো
তো ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী এবং গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। তো এটি বেসিক্যালি আর্যদের ভারতে আসার ব্যাপার সম্পর্কে আলোচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী রচনা করেছেন আদর্শ হিন্দু হোটেল, অপুর সংসার, চাঁদের পাহাড় প্রভৃতি। রাস্কিন বন্ডের রচিত গ্রন্থ হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। আর জেরোমকে জেরোম রচিত গ্রন্থটির নাম হলো থ্রি মেন ইন এ বোট। পরের প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ কুমির। কুমির উভচর নয়, কুমির হচ্ছে সরীসৃপ, কুমির হচ্ছে রেপটাইল, সরীসৃপ। আচ্ছা, নিউট এবং স্যালামান্ডার একই ধরনের প্রাণী, এদেরকে দক্ষিণ আমেরিকায় দেখা যায়। ব্যাং হচ্ছে উভচর গোত্রভুক্ত। তো এরই সাথে শেষ হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের 75টি জিকে, এবং এটি আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ, এবং এই ধরনের ক্লাস সবার আগে পেতে বেল আইকনটি টিপে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ক্লাসটি ভালো লাগলে নিজেদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।